This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের সাম্প্রতিকতম ঘটনা এবং সেই ঘটনার কি লেটেস্ট আপডেট আপনাদের জানাবো। সেখানকার চিকিৎসকদের বিরুদ্ধে এবার এফআইআর করা হয়েছে। কামারহাটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর দায়ের করেছেন মৃতের পরিবারের লোকজন। তারা কি অভিযোগ করছেন? তারা অভিযোগ করছেন রঞ্জনা সাউয়ের মৃত্যু হয়েছে চিকিৎসার গাফিলতিতে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल কি আছে তাদের এফআইআরে ইন ডিটেল আমি জানবো। আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনন্ত, আমি জানতে চাইবো যে এই এফআইআরে যদিও তারা বেশ কিছুদিন বাদে করলেন কেন, আর দুই এফআইআরে এক্স্যাক্টলি কি অভিযোগ তারা এনেছেন? দেখো, এফআইআর এর কপি যেটা আমাদের হাতে এসছে তাতে যেটা অভিযোগ রয়েছে যে তাদের রুগী যখন প্রথমে গিয়েছিল চিকিৎসার জন্য, শুরু থেকেই চিকিৎসকরা গাফিলতি করেছে। তাদের অক্সিজেন দেওয়া হয়নি, তাদের রোগীকে ঠিকমতো ডাক্তার দেখেনি, ঠিকমতো ডাক্তার তাদের চিকিৎসা করেনি, এটাই তাদের অভিযোগ। এবং এই যে নবকুমার সাহা যিনি মারা গেছেন, রঞ্জনা সাউ এবং যিনি মারা গেছেন তার স্বামী নবকুমার সাহু গতকাল রাত 10টা নাগাদ কামারহাটি তিনি যে থানা, সে কামারহাটি থানায় এসে অভিযোগ দায়ের করেন। দেখো, আজকেও কিন্তু রুগীর পরিজনদের দুজন তারা সারেন্ডার করেন কামারহাটি থানায়। কারণ যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিল, সেই ভাইরালের ভিত্তিতে 4 জন গ্রেপ্তার হয়েছিল, তাদের কাছ থেকে পুলিশ 2 জনের নাম পায়। তারাই আজকে তারা সারেন্ডার করে, তাদেরকে ব্যারাকপুর কোর্টে তোলা হয় এবং তাদের সেখানে বিচার তাদের চলছে কোর্টে আদালতে। এখনও আদালতে রায় বেরোয়নি। আমার সাথে চিকিৎসকরা আছেন, চিকিৎসকরা কি বলেন, জুনিয়র চিকিৎসকরা, যে তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে আর এই অভিযোগের ভিত্তিতে তারা কিভাবে লড়াই করবেন বা তাদের কি কোনো গাফিলতি ছিল কিনা। দেখুন, একজন 29 বছর বয়সী মহিলা, 29 তিনি দুপুর 3টে নাগাদ এসছেন। তাকে ইমিডিয়েটলি 10 মিনিটের মধ্যে অ্যাটেন্ড করা হয়েছে এবং আনফর্চুনেটলি 6টা নাগাদ তিনি এক্সপায়ার করেছেন। অর্থাৎ আমাদের হাতে সময় ছিল মোটে 3 ঘন্টা। তার আগে একটা হিস্ট্রি ছিল তার 6 দিনের জ্বরের। অর্থাৎ যদি কোনো পেশেন্ট 3 ঘন্টার মধ্যে মারা যান, অর্থাৎ তিনি এসছেন প্রচণ্ড ক্রিটিক্যাল একটা কন্ডিশন, ঠিক আছে, শ্বাসকষ্ট নিয়ে। যাই হোক, দেখুন, আমি ওখানে ছিলাম না, সুতরাং আমি এন্টায়ার হিস্ট্রি আপনাকে সঠিকভাবে জানাতে পারবো না, সুতরাং সে ব্যাপারে আমি কমেন্ট করতে পারছি না। কিন্তু তাহলে এই গাফিলতির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে কিসের ভিত্তিতে, সেই বিষয়টা তারা কিভাবে দেখছেন? এই যে গাফিলতির অভিযোগ উঠছে সেটা কেন? বলছি, যেটা হচ্ছে যে সেখানে ক্রিটিক্যাল কেয়ারে ওনাকে শিফট করার জন্য আমরা রেফার করেছিলাম, কিন্তু সেখানে বেড পাওয়া যায়নি। সুতরাং মেডিসিন ওয়ার্ডে আমাদের হাতে যা ছিল সর্বস্ব দিয়ে প্রচেষ্টা করা হয়েছে তাকে বাঁচানোর, তাতেও কিন্তু তাকে বাঁচানো যায়নি। এবার রোগী পরিজন যদি অনেক ক্ষেত্রেই মনে করতে পারেন গাফিলতি হয়েছে, তার মানে এটা নয় যে গাফিলতি হয়েছে, তার মানে এটা নয় যে প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করা হয়নি। ওনারা যদি মনে করেন গাফিলতি হয়েছে, ওনারা কমপ্লেন করেছেন, তার বিরুদ্ধে নিশ্চয়ই একটা কমিটি বসে এনকোয়ারি হবে। যদি গাফিলতি প্রমাণ হয় তখন সেটা দেখা যাবে। কিন্তু আমার যদি মনে হলো কারুর কাছে গাফিলতি হয়েছে, আমি তাকে গিয়ে পিটিয়ে দিতে পারি না। এটা কখনোই কাম্য নয়। যে আমার একজন চিকিৎসকের কাছে যাই, তিনি কি বলছেন? এই যে যে রোগীর পরিবার আপনাদের বিরুদ্ধে থানায় এফআইআর করছে, চিকিৎসার গাফিলতি, কি বলবেন, কীভাবে লড়াই করবেন? না, পেশেন্ট পার্টি যখন ক্রিটিক্যাল হয়েছে আমরা তাকে সিসিইউতে ট্রান্সফার করতে চেয়েছি এবং সত্যি কথা, আমাদের সমস্ত গভর্নমেন্ট হসপিটালে সিসিইউ বেডের সংখ্যা একেবারেই কম। এটা সরকারের একটা গাফিলতি যে সিসিইউ বেড একদম কম। এটা তো কোনো ডাক্তার পার্সোনালি দায় নিয়ে সিসিইউ বেড তৈরি করে দিতে পারে না। ফলে আমাদের কাছে জেনারেল ওয়ার্ডে যত দূর সম্ভব করা যায় সমস্তটা আমরা চেষ্টা করেছি। তারপরেও যদি কারো মনে হয় যে এটা গাফিলতি, তাহলে তিনি কেস করতে পারেন, তাহলে তিনি মানে অনন্ত এক্ষেত্রে খুব স্পষ্ট তাদের কথা যদি ধরি, তারা বলছেন তারা সাধ্যমতো চেষ্টা করেছেন, তারা রোগীকে সেই ক্ষেত্রে তাদের তরফ থেকে যা করার তারা করেছেন, কিন্তু পরিকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তারা আবার পাল্টা সরকারের দিকে তাদের অভিযোগের আঙুল তুলছেন।
অন্যদিকে এই সাগর দত্ত মেডিকেল কলেজে অচলাবস্থা কিন্তু জারি, তার কারণ চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতির আজ 5th ডে, পঞ্চম দিন। যথাযথ সুরক্ষা না পেলে কাজে ফিরবেন না চিকিৎসকরা, তেমনটা তারা জানিয়ে রেখেছেন। ফলে সেখানে একটা অচলাবস্থা রয়েছে। সিবিআই এবং সুপ্রিম কোর্টের দিকে চিকিৎসকরা তাকিয়ে আছেন, তার কারণ নিরাপত্তার নিশ্চিত নিরাপত্তা তারা না পেলে তারা কাজে ফিরবেন না। ফলে সেখানে অচলাবস্থা জারি। আমরা কাজে নেমেছিলাম এই ভরসায় যে আমাদেরকে নিরাপত্তা এবং আমাদের বাকি ইনফ্রাস্ট্রাকচারাল যে ডিমান্ডসগুলো সেগুলো দেওয়া হবে, কিন্তু তারপরেই এরকম একটা ঘটনা ঘটে গেল, যেটার ফলে আমরা বুঝতে পারছি যে স্টেটের প্রতি বা লোকাল কোনো অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি কিন্তু ভরসা রাখার আমাদের সেরকম জায়গা নেই। সাগর দত্ত হলো, এটা তো স্বাভাবিক কথা। এটা পুরো শো করলো যে এখনও আমাদের সিস্টেমটা কি চলছে, এটা তো পুরো আগুনে ঘি ঢালার মতো ব্যাপারটা হলো। তাই জন্য সাগর দত্তর ব্যাপারটা এখন অবশ্যই সুপ্রিম কোর্টে ওঠা উচিত। সেদিনকে ইনসিডেন্টটা হলো, সেদিনকে না আউটপোস্টে কেউ ছিল, না কেউ কোনো সিকিউরিটি দিতে পেরেছে। তো তাহলে বুঝতেই পারছেন যে কীরকম স্টেট আমাদেরকে গ্যারেন্টি করছে অ্যাবাউট দ্য সিকিউরিটি। দ্যাটস ওয়াই আজকে আমরা এখানেই বসে আছি। সুপ্রিম কোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং সুপ্রিম কোর্ট এবং সিবিআই এই দুটো সংস্থার দিকেই আমরা এখন এই মুহূর্তে তাকিয়ে রয়েছি, কারণ আমাদের রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ ব্যর্থ হয়েছে আমাদেরকে এই জাস্টিস দিতে বা আমাদেরকে সিকিউর এনভায়রনমেন্ট দিতে।